আমি নীলা, আমার একমাত্র দাদার বউ শ্রী। আমার মা তাকে একদম পছন্দ করে না। বিয়ে হওয়ার পর থেকে মায়ের সেই একই কথা, না আছে রূপ না আছে গুণ, তবুও বড় লোকের মেয়ে হলে কথা ছিল, না জানে পড়াশোনা না জানে কাজকর্ম। গুরুত্ব দেওয়ার মতো অতটা গুরুত্বপূর্ণ কোনোদিন স্ত্রীকে মা ভাবেনি। আমার খারাপ লাগে। সম্পর্কে বৌদি ননদ হলেও শ্রীয়ের সঙ্গে আমার মনের আর মতের খুব মিল, তাই আমাকে নিয়ে মায়ের আদিক্ষেতা ওর কাছে আমাকে খুব অপ্রস্তুত করে তোলে। আমার মায়ের দুজনের প্রতি এই দুই আলাদা আচরণ আমার খুব খারাপ লাগে। মাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, দেখার মতো চোখ আর বোঝার মতো মন থাকলে বুঝতে পারবে এই সাধারণ মেয়েটার মধ্যে কত অসাধারণ গুণ লুকিয়ে আছে, কিন্তু কোনো লাভ হয়নি। আমার মা বোঝেই না। গতকাল এই 10:30 নাগাদ হঠাৎ মা ফোন করলো, ফোন করেই কান্নাকাটি। তোর বাবা বাথরুমে পড়ে গিয়ে ভীষণ চোট পেয়েছে, তাড়াতাড়ি চলে আয়, মনে হয় হাড় ভেঙেছে, স্ত্রী বাড়িতে নেই, আমি একা, এখন কি করি বলতো, ভালো মন্দ কিছু না হয়ে যায়। আমি চিন্তায় ছটফট করতে গিয়েও আচমকাই কি ভেবে একদম ঠান্ডা হয়ে গেলাম। এক ফোঁটা উদ্বিগ্নতা প্রকাশ না করে বললাম, আমি কি করে যাব মা, তোমার জামাইয়ের বন্ধুরা আজ রাতে আসবে, এই নতুন ফ্ল্যাট কিনলাম তাই একটা পার্টি দিয়েছে, আমি চলে গেলে সবার কাছে ওর ফেস লস হবে না? তুমি বরং ক্লাবের ছেলেদের ডাকো আর বৌদিকে নিয়ে চলে যাও, আমি 1030 টাকা পাঠিয়ে দিচ্ছি, যদি লাগে তো বলো, আরো দেব। এখন টাকা থাকলে গাড়ি আয়া সব একদম হাতের মুঠোয়। বাবাকে বেস্ট নার্সিংহোমে ভর্তি করো, সমস্ত টাকা আমিই দেব। মায়ের গলাটা শুকিয়ে গেল। ও, আসতে পারবি না তাহলে? ঠিক আছে, তোকে কিছু পাঠাতে হবে না, আমাদের যা সামর্থ্য তাই দিয়েই চিকিৎসা করাবো, দেখছি আমি কি করা যায়। আমি আর ইন্টারেস্ট না দেখিয়ে যা ভালো তাই করো, এই বলে ফোনটা কেটে দিলাম। আমরা দুই ভাই বোন। দাদা পড়াশোনায় তেমন মাথা ছিল না, মাধ্যমিকের পর আর পড়তে চাইল না, জয়পুর চলে গেল সোনার কাজে। আমার চিরদিনই বড় হওয়ার ভীষণ ইচ্ছে, তাই মা আমাকে বেশি সাপোর্ট করত। আমি ব্যাংকে চাকরি পেয়ে কলকাতায় সেটেলড হয়ে গেলাম, জামাই ব্যাংকের ম্যানেজার। এই মেয়ে জামাই নিয়ে আমার মায়ের গর্বের শেষ নেই। উল্টো দিকে দাদা বিয়ে করলো সাদামাটা গরিব ঘরের স্ত্রীকে। দাদা আর স্ত্রীকে মা অতটা ধর্তব্যের মধ্যে ধরে না। বড়লোক প্রভাবশালী শিক্ষিত মেয়ে জামাইকেই বেশি প্রেফার করে। হয়তো ভাবে আপদে বিপদে সুদিনে অদিনে এই মেয়ে জামাই তাদের ভরসা, স্বচ্ছন্দ দেবে। হাসপাতালের দোতলায় উঠতে গিয়ে সিঁড়ির কোণে দাঁড়িয়ে লক্ষ্য করলাম ওয়েটিং রুমে শ্রী এসে মায়ের পাশে বসলো, হাত ধরে বলল, চিন্তা করো না মা, বাবা এখন ভালো আছে, পেমেন্ট আমার কাছে যা ছিল তাই দিয়ে করে দিয়েছি, লাগলে তোমার ছেলে পাঠিয়ে দেবে। বাইরে চলো, একটু খেয়ে নাও, প্রেশারের ওষুধটাও তো খেতে হবে নাকি, না হলে তো গ্যাপ হয়ে যাবে। আমরা তো আছি, এত ভেবো না। মা হেসে ওর মাথায় হাত দিয়ে বলল, আমার তো তোর জন্য বেশি চিন্তা হচ্ছে রে, এই শরীরে এত ধকল নিলি, যদি কিছু হয়ে যায়। সারাদিনে কিছু মুখে দিয়েছিস, চল তুইও খাবি, চল। শ্রী তো অবাক। মা তাকে আর বলার সুযোগ না দিয়ে ওকে নিয়ে হাসপাতালের ক্যান্টিনে চলে গেল। খানিক পরে আমি আড়াল থেকে দেখলাম স্ত্রীর মুখে সযত্নে মা ভাত ডাল মেখে তুলে দিয়ে বলছে, খেয়ে নে মা, সারাদিন তো মুখে কিছু পড়েনি, মুখটা একদম শুকিয়ে গেছে। দেখলাম মেয়েটার চোখে জল চিকচিক করছে, ভীষণ অবাক হয়ে গেছে। গত 3 বছরে এমন করে তো মাকে পায়নি। তারপর মা হাত দুটো ধরে বলল, জানিস, আমার মেয়েকে আমি শিক্ষিত করতে পেরেছি, মানুষ করতে পারিনি। তাই আজ আমার পেটের মেয়ে অসময়ে কটা টাকার গরম দেখিয়ে বাবার প্রতি দায় ছেড়ে ফেলল। তুই সবসময় পরের মেয়ের মতো ব্যবহার পেয়েও চুপ করে থাকতে পারলি না, এই অবস্থায় এত করলি। কথায় বলে না, মায়ের ঋণ কখনো শোধ হয় না, কখনো কখনো সন্তানের ঋণও শোধ করা যায় না। চিন্তা কি, আমি তো আছি। এটুকু ভরসাও সে আমাকে দিতে পারলো না। বিপদের সময় এটাই সব থেকে দরকার রে, আর খারাপ সময়ে আসল বন্ধু চেনা যায়। মায়ের এই কথা শোনার পর পেছনে আড়ালে দাঁড়িয়ে আমার মনটা খুব কষ্টে ভরে উঠেছিল। ইচ্ছে করছিল ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলি, বাবার এমন বিপদে আমি আসবো না, এটা তোমার মেয়ে নয়। কিন্তু বুকে পাথর চাপা দিয়ে দাঁড়িয়ে থাকলাম,
কারণ অনেক দিন যে দৃশ্যটা আমি দেখতে চেয়েছি সেই দৃশ্যটা এখন আমার চোখের সামনে, আমি দু চোখ ভরে দেখছিলাম। আসলে মায়ের থেকে বাবার খবরটা শোনার পর আমি সঙ্গে সঙ্গে প্ল্যান করে নিয়েছিলাম এই একটা সুযোগে যদি মা ও বৌদির মাঝের দেওয়ালটা ভাঙা যায়, কারণ বিপদ ও অসহায়তা এ দুটো মানুষকে খুবই দুর্বল করে তোলে। বৌদি প্রেগন্যান্সির জন্য বাপের বাড়ি চলে গিয়েছিল। আসলে মায়ের পরপর এই ব্যবহারে বৌদির এই অবস্থা, এখানে থাকতে ভরসা পায়নি। সকালে মায়ের ফোন রাখার পর বৌদিকে আসতে বলেছিলাম এবং বাবাকে নিয়ে হাসপাতালে যেতে বলেছিলাম। জানতাম এই অবস্থাতেও মেয়েটা আমার কথা অগ্রাহ্য করতে পারবে না। আমি জানি বৌদির একটু একটু জমানো টাকা এক কথায় বাবার চিকিৎসায় দিয়েছে। দিক, আমি ওকে পরে দুহাত ভরে দেব, রইল বাকি আমার কথা। হাজার হোক আমি তো মেয়ে, সময় লাগলেও আমি মাকে ঠিক মানিয়ে নেব। তবু এ ঘটনার পেছনে যে আমি আছি এটা কেউ কোনোদিন জানতে পারবে না। ভালোর জন্য কিছু মিথ্যে যেমন ভালো, তেমনি কিছু ভুল বোঝাবুঝিতে যদি মানুষের ভালোই হয় তাহলে সে ভুল বোঝাবুঝিও ভালো।